হুম। তো ঠিক আছে, আজকে আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে ভয়েস। আমরা এর আগের দিন অলরেডি আলোচনা করেছি ভয়েসের একটা পার্ট। আজকে যেটা বিষয় হবে, আমাদের কন্টেন্ট হবে, সেটা হচ্ছে ভয়েস। এবার এর আগের দিন ভয়েসের একটা পার্ট যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা আমরা করেছি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের একটা পার্ট আমি করালাম। তো তাবাস্সুম কেটে যাওয়ার ফলে ও বুঝতে পারিনি, ওই জন্য আবার আমি বুঝাচ্ছি। অ্যাসার্টিভের মতোই সিমিলার ওয়েতে আমাদেরকে ভাবতে হবে। শুধু ইন্টারোগেটিভ আমি বললাম চিনার উপায়, যে শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। এবার যেমন আমি প্রথমে যেটা করালাম, যে ডু ইউ প্লে ফুটবল, সাপোজ। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইন হুইচ সেন্টেন্স ইট ইজ রিটেন। তাহলে কোন সেন্টেন্সে লেখা আছে? প্রথমত হচ্ছে কোয়েশ্চেন, বিকজ উই ক্যান সি কোয়েশ্চেন মার্ক। দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন হুইচ টেন্স ইট ইজ রিটেন। তারপরে তোমাকে যেটা বুঝতে হবে যে কোন টেন্সে এটা লেখা আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এবার আমরা কোয়েশ্চেন করার জন্য কিন্তু ডুটা এখানে নিয়েছি। তো প্যাসিভ করার সময় আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টের ভিত্তিতে আমাকে কিন্তু একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। তো যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, তো সেহেতু আমাদের বি ভার্ব আসবে কিন্তু এম ইজ আর। তো ফুটবল এখানে হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা ইজ নিয়ে আসবো। ইজ, তারপরে অবজেক্ট আসবে ইজ ফুটবল, তারপরে Played আমরা জানি ভার্বের, হ্যাঁ, থার্ড ফর্ম হবে প্লেড বাই ইউ। এই ওয়েতে এবার কোয়েশ্চেন আমরা যদি ডিভিশন করতে যাই, তাহলে কোয়েশ্চেন হচ্ছে টু টাইপ। একটা হচ্ছে ইয়েস নো টাইপ, একটা হচ্ছে ডব্লিউএস টাইপ। তো ইয়েস নো টাইপ এভাবে করতে হবে। এবার যদি কন্টিনিউয়াস থাকে, পাস্ট থাকলে এখানে ডিড থাকবে, ডিড থাকলে আমরা এখানে ওয়াজ নিয়ে আসবো। এবার যদি কন্টিনিউয়াস থাকে তাহলে এখানে কি আসবে? বি ভার্ব একটা, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তো আমরা কন্টিনিউয়াসের সময় কি নিয়ে আসবো? একটা বিং নিয়ে আসবো। তো এখন আমরা যতগুলো করব টেন্স ভিত্তিক করব। তাহলে কন্টিনিউয়াসে একটা বিং আসবে, পারফেক্ট একটা বিন আসবে। এইভাবে আমরা করব। আর তো হয়তো ওটা বুঝতে পেরেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডাব্লিউএস টাইপ। যে ডাব্লিউএস থাকলে কি করব স্যার? আমি যেমন একটা উদাহরণ দিলাম, যে when did they play football, suppose. When did they play football? So it is WH question, WH word. So when you change it into passive, you just write the WH word in passive form. When, then you change the voice. তারপরে ভয়েস চেঞ্জ করো। তাহলে ভয়েস চেঞ্জ করার দুটো শর্ত, একটা হচ্ছে সেন্টেন্স, একটা হচ্ছে টেন্স। তাহলে আমরা এটা জানি যে এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, যেহেতু ডিড আছে। তো পাস্ট ইনডেফিনিট যদি হয় তাহলে ওয়াজ ওয়ার নিয়ে আসতে হয়। তো অবজেক্ট দেখে আমরা ওয়াজ ওয়ার নিয়ে আসবো। তাহলে হোয়েন অজ, এবার অবজেক্ট আসবে ball, ফুটবল, হ্যাঁ। played by তারপরে কি আসবে? প্লেড played বাই them. দেম। দিস ইজ দ্য ফান্ডা। If you understand it clearly, then you can change. There is no tough rules and regulation in changing voice. Voice change করাতে খুব একটা টাফ জিনিস নেই। তাহলে এভাবেই করতে হবে। ডব্লিউ যতই যাই থাকুক না কেন, তোমাকে যেটা অ্যাক্টিভে থাকে সেটা প্যাসিভে করে দিব, তারপরে ভয়েস চেঞ্জ করতে হবে। এবার যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে, যদি অ্যাক্টিভে হু থাকে তাহলে ওটা প্যাসিভে বাই হুম হবে। হ্যাঁ। তাহলে যেমন আমি এর আগেই বললাম যে হু ডিড দ্য সাম। তাহলে হু ডিড দ্য সাম, তাহলে এখানে রুলস হচ্ছে যদি হু থাকে তাহলে ওটা প্যাসিভে হয়ে যাবে বাই হুম। প্যাসিভে হয়ে যাবে বাই হুম। এবার ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েসের নিয়ম কি? যে একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। তো ডিড আছে, তার মানে ইট ইজ রিটেন ইন পাস্ট ফর্ম। তো হোয়াট What was ওয়াজ, তাহলে বাই হুম অজ, দেন অবজেক্ট the sum, তাহলে by whom all the sum, then verb done? three did আছে, তো done হবে।
In this way, we change the voice of interrogative sentence. এইভাবে interrogative sentence এর ভয়েস চেঞ্জ করতে হবে। টেন্সটা চিনতে হবে এবং সেন্টেন্স তো তোমরা চিনতেই পারছোই কোশ্চেন। এবার কয়েক মানে জাস্ট একটা দিচ্ছি তোমাদের, তোমরা বুঝতে পারছো কিনা দেখো। অন্য টেন্সে দিচ্ছি, যেমন হ্যাজ হ্যাজ দ্য গার্ল has the girl played tennis? তাহলে has the girl played tennis? তাহলে তোমাকে কি করতে হবে? Has তাহলে tennis played by the girl? তাহলে has tennis কি করতে হবে? একটা বিন নিয়ে আসতে হবে। তাহলে has tennis been played by the girl? এই হচ্ছে বিষয়, আর কিছুই না। তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে অ্যাক্টিভে যেমন ইন্টারোগেটিভ আছে, আমাকে প্যাসিভেও ইন্টারোগেটিভ রাখতে হবে। তো যেটা আমরা অক্সিলিয়ারি ভার্ব, যেটা আমরা থাকবে, বি ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, হ্যাজ ভার্ব হতে পারে, বা তোমার মোডাল ভার্ব হতে পারে, যেটা থাকবে সেটা তোমাকে প্রথমে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর ভয়েস চেঞ্জ যে নিয়মে করি, একটাই নিয়ম, সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে টেন্স অনুযায়ী একটা বিং বা বিন আসবে, তারপরে ভার্ব থ্রি হবে, তারপরে বাই, তারপরে হবে সাবজেক্ট অবজেক্ট। তো এইভাবে প্রত্যেকটা টেন্সেরই আমরা করব। যেহেতু প্রেজেন্ট যদি কারোর মাথায় ঢুকে যায় তাহলে এগুলো কোনো ব্যাপার নয়, শুধু এটা ইন্টারোগেটিভ। নেক্সট যেটা পার্ট আমাদের হচ্ছে সেটা হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। এবার আমাদের কন্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে ইম্পেরেটিভ। ইম্পেরেটিভের কিভাবে স্যার? করব? হ্যাঁ বল। এর আগের দিন রিফ্লেক্টিভ অবজেক্টের আর গ্রুপ ভার্বের প্যাসিভের ওটা হয়েছিল? না হয়নি, রিফ্লেক্টিভ আর ওকে, রিফ্লেক্টিভ আর গ্রুপ object। ভার্ব হয়নি। রিফ্লেক্সিভ আচ্ছা। হয়নি, গ্রুপ ভার্ব হয়নি। বাট টাইম পেরিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, টাইম পেরিয়ে গেছে। ওকে, তো ওটা প্রথমেই রিমাইন্ড করাতে হতো। তো ঠিক আছে, আমি ইম্পেরেটিভটা করে দিচ্ছি, তারপরে ওটা করাচ্ছি। তাহলে ইম্পেরেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে হাউ উই ক্যান আইডেন্টিফাই ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্সটা আমরা চিনবো কিভাবে? তাহলে তোমরা অলরেডি আই ডিসকাস ইট, ইউ নো ভেরি ওয়েল হাউ ডু ইউ আইডেন্টিফাই ইম্পেরেটিভ সেন্টেন্স। তো ফার্স্ট অফ অল যখনই দেখবো আমরা সেন্টেন্সটা ভার্ব অন অথবা লেট অথবা ডু নট অথবা প্লিজ, এই চারটা যদি ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমরা ভাববো যে ওটা হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। যখনই তুমি দেখবে তখন ইম্পেরেটিভ সেন্টেন্সের যে রুলস আছে সেই রুলসে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা প্রথম বিষয় হচ্ছে আমরা ইম্পেরেটিভ সেন্টেন্স চিনতে পারলাম কিভাবে। হয় ভার্ব অন থাকবে, না হলে লেট দিয়ে শুরু হবে, না হলে ডু নট দিয়ে হবে, না হলে প্লিজ, যে কোনো একটা জায়গায় থাকবে। এবার একটা জাস্ট উদাহরণ নিয়ে নিচ্ছি, তোমরা দেখো। তাহলে ইম্পেরেটিভ সেন্টেন্স আমরা চিনতে পারলাম। এবার যেমন টেক দ্য লেটার, টেক দ্য লেটার, তাহলে এটা কোন সেন্টেন্সে আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। অবভিয়াসলি ইম্পেরেটিভ, বিকজ ইট ইজ ভার্ব অন। এটা হচ্ছে ভার্ব অন, তো ভার্ব অন দিয়ে শুরু আছে আর অবজেক্ট আছে। তাহলে ইম্পেরেটিভ যখনই পাবে তখন দেখবে যে ভার্বের অবজেক্ট আছে কিনা। তো ভার্বের অবজেক্ট আছে, তাই না? তো যখনই দেখবে ভার্বের অবজেক্ট থাকবে তখন তুমি লেট ব্যবহার করবে। আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। তাহলে যখনই তুমি ভার্বের অবজেক্ট পাবে, যখনই দেখবে যে হ্যাঁ ভার্বের অবজেক্ট আছে, তখন তুমি লেট দিয়ে করবে। কি? প্রথমে লেট দিবে, তারপরে অবজেক্টটা নিয়ে আসবে, লেট দা লেটার, তারপরে একটা বি নিয়ে আসতে হবে, বি, তারপরে ভার্ব সি, টেকেন। তাহলে শর্ত কি? যখনই তুমি ভার্বের অবজেক্ট পাবে, ভালো করে মাথায় রাখবে, যদি ভার্বের অবজেক্ট থাকে তাহলে আমরা লেট দিয়ে করব, আর ভার্বের যদি অবজেক্ট না থাকে তাহলে আমি বলছি। তাহলে প্রথমত তোমাকে দেখতে হবে ইম্পারেটিভ। সেকেন্ড শর্ত হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে কিনা, যদি অবজেক্ট থাকে তাহলে আমরা লেট দিয়ে করব। তাহলে কিভাবে হচ্ছে ওটা, স্ট্রাকচারটা কি? তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস একটা বি প্লাস ভার্ব সি, এটা হচ্ছে স্ট্রাকচার।
এটা হচ্ছে গঠন, এইভাবে তোমাকে করতে হবে। যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তার আগে, এটার আগে তোমাকে মানে ব্রেনে হোক বা খাতায় হোক যেখানে হোক ওখানে লিখে নিতে হবে, যদি ভার্বের অবজেক্ট থাকে তবেই একমাত্র লেট দিয়ে করা যাবে, তা না হলে কিন্তু অন্য নিয়ম আছে। এবার চলো, অবজেক্ট নেই স্যার, কিভাবে করব? তাহলে অবজেক্ট যদি না থাকে তাহলে কিভাবে করব? এবার দেখো, ভার্ব দিয়েও কিন্তু হয়। এবার বলল, তোমাকে কেউ বলল যে স্টপ, স্টপ, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে স্টপ আছে, এবার বলছে স্যার এটা হাউ ইজ ইট পসিবল, ইজ দেয়ার এনি রুলস টু চেঞ্জ দ্য ভয়েস অফ এ সিঙ্গল ওয়ার্ড? একটা ওয়ার্ডের কি ভয়েস চেঞ্জ করা যায়? হ্যাঁ। তাহলে যখন তুমি ভার্বের অবজেক্ট দেখতে পাবে না তখন তোমাকে কি করতে হবে? এটা মুখস্থ রাখতে হবে, ইউ আর ordered requested টু স্টপ। তাহলে এটা অর্ডার স্টপ দাঁড়াতে বলছে। এখানে তুমি ইউ আর অর্ডার্ড দিতে পারো, বা এখানে ইউ আর রিকোয়েস্টেড দিতে পারো, বা এখানে তুমি যদি ভাবো যে এটা উপদেশ তাহলে এখানে অ্যাডভাইস দিতে পারো, তাই না? হ্যাঁ তাহলে স্টপ, যেহেতু এখানে ভার্বের আমি অবজেক্ট পাচ্ছি না সেহেতু এটা লেট দিয়ে করা যাবে না। কাম হিয়ার, তাহলে কাম হিয়ার, এখানে এসো, তাহলে এটাও কিন্তু তোমাকে ইউ আর অর্ডার্ড বা রিকোয়েস্ট বা অ্যাডভাইস দিয়ে করতে হবে। তাহলে এটার স্ট্রাকচার কি? তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে যদি ভার্বের অবজেক্ট থাকে তাহলে আমরা লেট দিয়ে করব, আর যদি ভার্বের অবজেক্ট না থাকে তাহলে এটা দিয়ে করব। এবার কেউ যদি মনে করে অবজেক্ট অবজেক্ট যুক্ত জিনিসটাকেও আমি এটা দিয়ে করব, করতে পারে, পারে, বাট ভেরি ইম্পর্টেন্ট যেটা পার্ট হচ্ছে যে ইট উইল বি বেটার ইফ ইউ ডু উইথ লেট। যদি লেট দিয়ে করো তাহলে সব থেকে ভালো হবে। এবার তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে? স্ট্রাকচারটা লিখে নিতে হবে যে ইউ আর, কি বললাম, অর্ডার্ড requested বা রিকোয়েস্টেড বা অ্যাডভাইস, অর্ডার্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস বা বেগড, মানে ভিক্ষা করা, বেগড হতে পারে। তাহলে এইগুলো দিয়ে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টু, তারপরে প্লাস যেটা থাকবে ইম্পারেটিভ সেটা। সেন্টেন্স। হ্যাঁ, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স। এই হচ্ছে তোমার স্ট্রাকচার, এটা হচ্ছে গঠন। যদি কেউ মনে করো যে ওপেন দ্য ডোর, আমি স্যার লেট দিয়ে করবো না, তাহলে করতে পারো ইউ আর অর্ডার্ড টু ওপেন দ্য ডোর, হুম বা ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। বাট খেয়াল রাখবে যদি ভার্বের অবজেক্ট থাকে তবে সব থেকে পারফেক্ট হবে লেট দিয়ে করা, সব থেকে পারফেক্ট হবে লেট দিয়ে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যে দুটো নিয়ম সেই দুটো নিয়ম পেলাম। এবার আরেকটা যেটা হচ্ছে ফরবিড, আমরা যেটা পাই, তাই না? Do not. যে যদি নেগেটিভ থাকে, যেমন ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান, তাহলে আমরা দেখলাম যে ডু নট আছে, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ থাকলে কি হবে? নেগেটিভ থাকলে তুমি ফরবেড নিয়ে আসতে পারো, বা ইউ আর অ্যাডভাইস, এটা দুই ভাবে করতে পারি। দেখো, ফার্স্ট অফ ইউ আর অ্যাডভাইস দিচ্ছি আমি, ইউ আর অ্যাডভাইসড। এবার এখানে টু এর আগে নটটা বসে যাবে, নট টু রান ইন দ্য সান, নট টু রান ইন দ্য সান। তো তুমি বলবে যে স্যার ডু নটটা কোথায় গেল? তাহলে এখানে নেগেটিভের জন্য এতো করলাম, তো ইউ আর অ্যাডভাইস নট টু রান ইন দ্য সান, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে রোদ্রে না দৌড়ানোর জন্য। এবার যদি কেউ বলে যে নটটা ব্যবহার করব না, তাহলে এটা করতে পারে যে আর forbidden ইউ আর ফরবিডেন, ফরবিডেন, তারপরে টু দিয়ে যেটা আছে টু রান run in the ইন দ্য সান। তাহলে এটা দুই ভাবে করা যায়, একটা ফরবিডেন দিয়ে আর একটা অ্যাডভাইস দিয়ে। যদি তুমি অ্যাডভাইস দিয়ে করো নেগেটিভ, তাহলে টু এর আগে নটটা বসিয়ে দিতে হবে,
আর যদি তুমি ফরবিডেন দিয়ে করো তাহলে নটটা বসাতে হবে না। এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবার এক্সেপশনাল যেটা হচ্ছে, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইভেন দ্য টিচার ডোন্ট রিড, সেটা হচ্ছে যে একটা ভয়েস গেট বা হ্যাভ দিয়ে করা যায় ইম্পারেটিভ সেন্টেন্সের। এবার তোমরা যদি প্লিজ সেন্টেন্সে পাও তাহলে রিকোয়েস্ট দিবে, যদি অর্ডার পাও তাহলে অর্ডার দিবে, তাহলে যেটা আমি লিখালাম সেটাই করবে। এবার আরেকটা যেটা রুলস হচ্ছে, সেটা গেট বা হ্যাভ দিয়ে ভয়েস চেঞ্জ করা যায়। এটা হয়তো তোমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু নতুন কিছু নয়। কখন করব স্যার? লেট বা হ্যাভ দিয়ে। যেমন তোমাকে বললো repair the আর হ্যাঁ, কারেক্ট ইওর স্পেলিং, এটা কি করবে বলো তো? লেট দিয়ে করা যায় এক নাম্বার, তাই না? এটা লেট দিয়েও করা যাবে, এটা ইউ আর অর্ডার দিয়েও করা যাবে। এবার তোমাকে বললো যে না, তুই লেট বা অর্ডার দিয়ে নয়, তুই গেট বা হ্যাভ দিয়ে কর। get স্যার কি চলে গেছে? ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো। টাইম তো হয়ে গেছে, স্যারকে বলে দে রেকর্ডিংটা অফ করে দিতে। ক্লাস তো কেটে যাবে এক্ষুনি। কাটবে না, স্যার নতুন করে স্টার্ট করেছে না।
40 মিনিট হবে, তারপরেই তো কাটবে না? হ্যাঁ থাকবে কিছুক্ষণ। স্যার তো স্যার রেকর্ড অফ করছে না যে। এ বলতে হতো মেসেজ করে। স্যার ঢুকছে, স্যার ঢুকছে। তাহলে দেখো যে জায়গাটা বলছিলাম যে আজকে এটা কমপ্লিট করে দিই ইম্পারেটিভটা। তাহলে ইম্পারেটিভের আমরা দুটো নিয়ম পেলাম। এবার এই যে কোশ্চেনটা আছে, যে কোশ্চেনটা কারেক্ট ইওর স্পেলিং, তাহলে এখানে হচ্ছে ভার্ব কারেক্ট, ভার্ব অন, আর এটা হচ্ছে অবজেক্ট। তো তুমি যদি মনে করো যে স্যার আমি এটা লেট দিয়ে করব, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। বাট ইফ দ্য টিচার আস্ক ইউ টু ডু ইট বাই গেট বা হ্যাভ, যদি তোমাকে বলা হয় যে এটা গেট বা হ্যাভ দিয়ে করো, তো তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে গেট বা হ্যাভ দিয়ে কখন করা যাবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমি দেখো পরিষ্কার করে বলছি, তোমরা একটু লিখে নিবে বা কিছু, যে যখন কোনো কাজ অন্যের দ্বারা করিয়ে নেওয়া বোঝাবে, তাহলে কাজটা কি? কারেক্ট ইওর স্পেলিং, তোমার স্পেলিং যে আছে, ভুলগুলি আছে, সেগুলো তুমি কারেক্ট করো। তাহলে এটা কিন্তু টিচার করবে না, এটা অন্যের দ্বারা করিয়ে নেওয়া বোঝাবে। তাহলে যখন কোনো কাজ অন্যের দ্বারা করিয়ে নেওয়া বোঝাবে, তখন আমরা গেট বা হ্যাভ দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে রুলস, যে যখন কোনো কাজ অন্যের দ্বারা করিয়ে নেওয়া হবে, তাহলে কারেক্ট ইওর স্পেলিং এটা অন্যের দ্বারা করানো বোঝাচ্ছে, তাহলে আমরা গেট বা হ্যাভ দিয়ে করতে পারি। যেমন গেট, তারপরে অবজেক্ট নিয়ে আসতে হবে, গেট ইওর স্পেলিং। স্পেলিং। এবার ডিফারেন্সটা কোথায়? যে লেট দিয়ে এখানে বি বসাতে হতো, এখন যদি গেট বা হ্যাভ দিয়ে করি তাহলে এখানে বি বসবে না। তাহলে গেট ইওর স্পেলিং কারেক্টেড, কারেক্টেড, এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে গেট বা হ্যাভ দিয়ে যদি করতে বলে, তাহলে তোমাকে কি করতে হবে? গেটের পর একটা অবজেক্ট যেটা আছে, অবজেক্টটা নিয়ে আসতে হবে, তারপরে তোমার যে ভার্ব ফ্রি সেটা করতে হবে। তাহলে যদি আমি এটা লিখাই স্ট্রাকচারটা, তাহলে কি হবে? গেট বা হ্যাভ, এইচ এ ভি, হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব ফ্রি, এটা এটা হচ্ছে তোমার রুলস, মানে স্ট্রাকচার, গঠন। তাহলে তোমাকে এভাবে যদি কোনো কাজ অন্যের দ্বারা করিয়ে নেওয়া বোঝায়, তাহলে তুমি গেট বা হ্যাভ দিয়ে করতে পারো। তো যেহেতু যত নতুন গ্রামার জন্ম নিচ্ছে, ততই জানো রুলস গুলো একটু আলাদা আলাদা হচ্ছে। এটা যেহেতু পুরনো ছিল, কিন্তু হয়তো অতটা গুরুত্ব দিত না, তাই অনেকেই কিন্তু এটা জানে না। অনেক টিচারও এটা অবগতির মধ্যে নেই যে ভয়েস হ্যাভ বা গেট দিয়ে হয়। তো সেহেতু তোমরা যদি কেউ জিজ্ঞেস করে যে হাউ ইজ ইট পসিবল, উই ডোন্ট নো, তখন তোমাকে ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইন দিস ওয়ে, যে স্যার
when we can see that any action is done by another person, যখন কোনো কাজ অন্যের দ্বারা করিয়ে নেওয়া বোঝাবে তখন আমরা গেট বা হ্যাভ দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে রুলস। না হলে যদি না বুঝে তাহলে তোমরা বলবে যে হাইলাইটের ভয়েস চ্যাপ্টারে গিয়ে আপনি দেখে নেবেন স্যার, তাহলে উনি আশা করি যদি মিস্টেক হয়ে থাকে তাহলে বুঝে নেবেন। তাহলে গেট বা হ্যাভ দিয়ে এভাবে আমরা করব। এবার তাহলে তিনটা হলো, একটা হচ্ছে লেট দিয়ে আমরা করলাম, 2 নাম্বার হচ্ছে ইউ আর অর্ডার্ড বা ইউ আর রিকোয়েস্ট দিয়ে করলাম, বা অ্যাডভাইস দিয়ে, ইউ আর ফরবিড দিয়ে করলাম। এবার আমরা গেট বা হ্যাভ দিয়ে করলাম। এবার কথা হচ্ছে যে স্যার যদি লেট দিয়ে যদি আরেকটা রুলস ইম্পারেটিভের দেখো, 4টা রুলস, এই 4টা পারলেই তোমরা ভয়েস চেঞ্জ মোটামুটি ইম্পারেটিভের পেরে যাবে। আরেকটা হচ্ছে যদি আমি টাইটেল দিই তাহলে লেট ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, লেট ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ দুটোতেই, লেট দুটোতেই থাকবে, অ্যাক্টিভেও থাকবে প্যাসিভে থাকবে। হ্যাঁ, লেট ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। এটা কিভাবে করব? তো যেমন লেট মি ডু দা ওয়ার্ক, তোমাকে বললো চেঞ্জ দা ভয়েস, তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট লেট দেখে বলবে যে এটা প্যাসিভে আছে, কারণ একমাত্র লেট প্যাসিভেই আমরা করতে পারি। কিন্তু নো, যদি লেটের পর, এই যে দেখো, যদি লেটের পর মি টাইপ, তার মানে যদি লেটের পর মি বা আস বা লেট আস তারপরে মাই এগুলো যদি থাকে, মি টাইপ যে একটা প্রোনাউনের চ্যাপ্টারে দেখবে একটা ইয়ে আছে, বক্স আছে মি টাইপ, তাহলে লেটের পর যদি আস থাকে, লেটের পর যদি মি থাকে, লেটের পর যদি কোনো নাউন থাকে, তাহলে লেটের পর যদি কোনো নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয় তাহলে এটা ভাবতে হবে এটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। তাহলে লেটের পর যদি কোনো নাউন বা প্রোনাউন, যেমন আরেকটা যদি উদাহরণ বলি, লেট দ্য চাইল্ড ড্র এ ট্রি, যেমন লেট দ্য চাইল্ড ড্র এ ট্রি, তাহলে এটা কিসে আছে, অবশ্যই অ্যাক্টিভে আছে, কারণ লেটের পর কি আছে, একটা মানে নাউন আছে। তাহলে লেটের পর যদি নাউন বা প্রোনাউন যদি আমরা পাই তাহলে কিন্তু ওটা অ্যাক্টিভে আছে, তোমাকে প্যাসিভ করতে হবে। তাহলে কিভাবে করব স্যার? তাহলে এই যে কি লিখলাম, লেট ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, তাহলে অ্যাক্টিভে যেটা লেট আছে সেটা লেট বসে যাবে, লেট। তারপরে তোমাকে যেটা করতে হবে, লেটের পর অবজেক্ট কোনটা আছে, অবজেক্ট নিয়ে আসতে হবে, লেট দা ওয়ার্ক। তারপরে লেট থাকলে ওখানে এমই যে করা যায় না, ওখানে বি নিয়ে আসতে হয়, তাহলে লেট দা ওয়ার্ক বি, তারপরে ভার্ব ডান, ডান বাই মি। তাহলে স্যার এখানে মিটা আই কেন হলো না, তোমাদের কোয়েশ্চেন হতেই পারে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইট মাস্ট অ্যারাইজ ইন ইউর ব্রেন অর মাইন্ড, তোমাদের এটা মাইন্ডে অ্যারাইজ হবেই, উঠবেই, কারণ মিটা কখনো আই হয় না, আইটা একমাত্র সাবজেক্টে ব্যবহার হয়, আই এম এ স্টুডেন্ট, এটা হয় না যে দিস ওয়ার্ক ইজ ডান বাই আই, হয় না, মি হয়। তো মি এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাই এখানে যেহেতু অবজেক্টে বসাচ্ছি আমরা, তাই সেখানে মি হবে, এখানে আই হবে না, এটা মাথায় রাখতে হবে। যে লেট দা ওয়ার্ক, তাহলে কি হলো, লেট বসাবো, তারপরে অবজেক্টটা নিয়ে আসবো, তারপরে একটা বি ভার্ব নিয়ে আসবো, তারপরে ভার্বের থ্রি, তারপরে বাই, তারপরে যেটা সাবজেক্ট আছে সেটা বসে যাবে। তাহলে সেকেন্ডটা তোমরা ওইভাবেই করো, লেট লেট দ্য চাইল্ড ড্র এ ট্রি, তাহলে তোমাদের নিজে নিজে করো, Let a tree. লেট দ্য চাইল্ড, হ্যাঁ লেট এ ট্রি, Let a tree be drawn by the child. হ্যাঁ ভেরি গুড। তাহলে এটা হবে লেট এ ট্রি, তারপরে একটা বি নিয়ে আসতে হবে, তারপর ভার্ব থ্রি ড্রন বাই যেটা সাবজেক্ট আছে সেটাই, মানে যেটা এখানে সাবজেক্ট বসে সেটাই কিন্তু ওখানে গিয়ে বসে যাবে, এখানকার কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে একটা রুল। কি রুল? যে লেটের পর যদি নাউন বা প্রোনাউন থাকে তবে আমরা ভয়েস চেঞ্জ করব নিম্নভাবে। কেমন? প্রথমে লেট লেট বসিয়ে দিতে হবে, তাহলে স্ট্রাকচারটা যদি আমি করি তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব থ্রি প্লাস সাবজেক্ট। তাহলে
এই হচ্ছে স্ট্রাকচারে, এই স্ট্রাকচারে করতে হবে যদি আমরা লেট ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ যদি থাকে। তা কখন করব? লেটের পর যদি কোনো নাউন বা প্রোনাউন যদি থাকে তাহলে আমরা এটা এভাবে করতে পারবো। এই হচ্ছে আমাদের টোটাল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে ইফ ইউ রাইট ডাউন ইন ইয়োর নোটবুক, ইউ জাস্ট সি অন টাইম লেটার অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ the voice of imperative sentence very easily. তাহলে these are the rules that we apply when we change voice, which sentence? Imperative sentence. যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, এই কয়েকটা রুলস মেনটেন করে আমরা করব। বেশিরভাগ আমরা জানি যে ইউ আর ওয়ার্ডার্ড, রিকোয়েস্ট এবং লেট দিয়ে করতে হয়, কিন্তু বাকিগুলো যে রুলস গুলো সেগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো on things you must keep in mind that if you don't know the non-textual grammar, then you cannot change the voice of textual grammar. তো ওই জন্য আমি নন টেক্সচুয়াল গ্রামার করাচ্ছি। অনেকের মনে হবে যে স্যার আপনি এগুলো কেন করাচ্ছেন, হোয়াট ইজ দ্য নেসেসিটি? তো নেসেসিটি ইজ দ্যাট ইফ ইউ ডোন্ট নো নন টেক্সচুয়াল, দেন ইউ ক্যান নট ডু টেক্সচুয়াল গ্রামার। দ্যাট ইজ হোয়াই অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফিনিশ নন টেক্সচুয়াল গ্রামার, দেন উই ডু টেক্সচুয়াল। এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো একদিনে যদি সবগুলো করাই তো মনে হয় যে মাথা হয়তো হয়ে যেতে পারে। ওই জন্য কি করবো বল, মানে এটা এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দিস আর দ্য ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইন দিস ওয়ে ইউ ক্যান চেঞ্জ। এইভাবে তোমরা চেঞ্জ করতে পারো। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট ক্যান ইউজ লেট অর ইউ আর রিকোয়েস্টেড, বাট ইফ ইউ ডোন্ট ফাইন্ড দ্য অবজেক্ট অফ এ ভার্ব, দেন হোয়াট ইউ ডু? তাহলে কি করবে? তাহলে তোমাকে ইউ আর ওয়ার্ডার্ড বা রিকোয়েস্ট দিয়ে করতে হবে। তাহলে আমাদের কি হলো? অ্যাসার্টিভ হলো, ইন্টারোগেটিভ হলো, ইম্পারেটিভ হলো। আর তাহলে এই তিনটা ভয়েসই হচ্ছে সব থেকে ইউজেবল ভয়েস। এই তিনটা সেন্টেন্সেরই হয়, বাকি সেরকম সেন্টেন্সের হয় না, তবে যদি থাকে তাহলে করতে পারো। আচ্ছা, মোডালেরটা শিখিয়েছি আমি। মোডাল না শিখাননি। মোডাল যদি থাকে তাহলে কিভাবে করব? শিখাইনি? বি না। মোডাল প্যাসিভ। তাহলে মোডাল প্যাসিভ স্যার আবার কি?